বিভিন্ন বামপন্থী দল আছে, সব দল যদি একই হতো তাহলে সব একটাই তো দল থাকতো। বামপন্থীরা খুব দুর্বল হয়ে গেছে, যে পশ্চিমবাংলায় আবার বামপন্থীদেরকে শক্তিশালী হয়ে উঠতে হবে। সিপিএম এর সাথে অবশ্যই আমাদের বিরাট মত পার্থক্য আছে, অতীতও ছিল, গুজবে কান দিতে নেই। নমস্কার, বর্তমানে আপনাদের আরো একবার স্বাগত। আমি সোহম রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি জাতীয় রাজনীতিতে বিরোধীদের মুখ, বলা ভালো বামপন্থী বিরোধীদের মুখ, যাকে বলা হয় নো ননসেন্স পলিটিশিয়ান, সিরিয়াস পলিটিশিয়ান, সিপিআই-এমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর দা, আপনাকে স্বাগত। নমস্কার। দীপঙ্কর দা, আপনারা যে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া শিবির যেটা শুরু করেছিলেন, সেটা এখনো আছে, মানে তার অস্তিত্ব আছে? আর সেটা আছে মানে সংসদে তো বেশি চোখে পড়ে। সংসদে ইন্ডিয়া জোটের বিভিন্ন যে সাংসদরা আছেন তারা মোটামুটি তাদের মধ্যে একটা সমন্বয় চোখে পড়ে প্রত্যেকটা সেশনে। ধরুন এই স্পিকারের বিরুদ্ধে যে অবিশ্বাস মত এলো, জ্ঞানেশ কুমারের সম্পর্কে, সিইসি সম্পর্কে যে ইমপিচমেন্ট মোশন আসছে, সবগুলো সবাই একসাথে। কিন্তু এটা ঘটনা যে বিভিন্ন রাজ্যগুলোতে ইন্ডিয়া জোট তো আগেও ঠিক সেভাবে সংহত ছিল না, তো সেই সমস্যাটা আছে। যেমন পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোট খুঁজে পাওয়া যাবে না, আলাদা আলাদা সবাই, কেরালাতে খুঁজে পাওয়া যাবে না। আর একটা যেটা আমার মনে হয় ইন্ডিয়া জোটের যে দুর্বলতাটা এখনো থেকে গেছে, সেটা হচ্ছে যে চলমান যে বিভিন্ন আন্দোলনগুলো আছে, সেই আন্দোলনগুলোর সাথে এই রাজনৈতিক জোটটা যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক দরকার, সেই সম্পর্কটা খুব এখনো সেভাবে দানা বেঁধে উঠতে পারে। এই সম্পর্কটা কখনো কখনো দেখা যায়, কিন্তু অনেক সময় আবার দেখা যায় না। এই দুর্বলতাগুলো আছে, কিন্তু জোটটা অবশ্যই আছে। কারণ জোটটা তো ছিল পরিস্থিতির দাবি, সেই পরিস্থিতিটা তো এখনো আছে। পরিস্থিতিটা বরং আরো প্রতিদিন আরো বেশি দাবি করছে যে এরকম একটা ঐক্যবদ্ধ জোট গড়ে উঠবে। আপনাদের মিটিং হয়? মিটিং সে অর্থে পার্লামেন্টকে, ওটাই বললো, পার্লামেন্টকে ঘিরে হয়। পার্লামেন্টের প্রত্যেকটা সেশনের আগে হয়, মাঝে মধ্যে হয়, কিছু কিছু রাজ্যে কিছু কিছু প্রশ্নে কখনো হয়, কিন্তু ঠিক ওইভাবে কোনো একটা নিয়মিত মিটিং, যেটা এনডিএরও নেই। এনডিএরও ধরুন কোনো রকম কোনো জোটের কোনো কাঠামো, তাদের কোনো মিটিং, কোনো পরিকল্পনা, কোনো সমীক্ষা যেটা হওয়া উচিত, এগুলো এখনো পর্যন্ত নেই। এই কাঠামোটা ঠিক নেই, এটা খানিকটা একটু কাঠামোহীন। এই কাঠামোহীন, দুর্বল, এত দুর্বলতা নিয়ে বিজেপির মতো বা ইন্ডিয়ার মতো এত বড় শক্তির সঙ্গে আপনারা লড়াই কি করে করবেন? তো সেটাই বলছি, লড়াই তো হচ্ছে, লড়াই মানুষ করছে। এটা হচ্ছে জোটটা হচ্ছে তার একটা প্রতিফলন, বা জোট তার একটা সহায়ক জায়গা। আমার মনে হয় সেই লড়াইগুলো কিন্তু দানা বাঁধছে। যে কৃষক আন্দোলনের পটভূমিতেই জোটটা তৈরি হয়েছে। আজকে এই ইন্দো ইউএস ডিল, ট্রেড ডিলের পরে আবার নতুন করে ফার্মার্স মুভমেন্ট 2.0, আগেটা ছিল শুধু আদানি আম্বানি নিয়ে, এবার আদানি আম্বানি আমেরিকা, তার যে বিরাট আঘাত তার বিরুদ্ধে। একইভাবে আগে ছিল 3টে কৃষি আইন নিয়ে লড়াই, এখন শ্রমিকরা, যে শ্রম কোড নতুন এলো। আপনি খেয়াল করেছেন যে পানিপথে ইন্ডিয়ান অয়েলের বিরাট হাজারে হাজারে সেখানে কন্ট্রাক্ট শ্রমিক, তাদের একটা বিদ্রোহ চোখে পড়ছে, বিভিন্ন জায়গায় এটা চোখে পড়ছে। ছাত্রদের একটা নতুন করে সেই রোহিত বেমুলার সময় যে আন্দোলনটা শুরু হয়েছিল, আজকে আবার ইউজিসি রেগুলেশনকে নিয়ে বিবিএস এ বিল আসছে, এটা নিয়ে নতুন করে একটা ছাত্র আন্দোলন দানা বাঁধছে। তো আমরা আন্দোলনগুলো বাড়ছে, এবং ওটাই ওই আন্দোলনের সাথে এই জোটের একটা সমন্বয় করে জোটটা বাড়বে। সেন্সাস আসছে, আমরা কাস্ট সেন্সাসের দাবি তুলেছিলাম, সেটা নিয়ে সরকার এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কিছু ঘোষণা করছে না। আর ডিলিমিটেশন কমিশন আসছে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এসআইআর একটা চলমান ব্যাপার, এবং যেটা পশ্চিমবাংলায় তার ভয়াবহ চেহারা চোখে পড়ছে। এসআইআর নিয়েও একটা বড় ঐক্যবদ্ধ আন্দোলনের জায়গা আছে। তো আমার মনে হয় প্রশ্নগুলো আছে, প্রয়োজনটা আছে, অতএব জোট নিশ্চয়ই এই প্রক্রিয়ার মধ্য দিয়েই সংহত হবে, শক্তিশালী। আচ্ছা, শোনা যায় যে নাকি সীতারাম ইয়েচুরির পরে আপনি রাহুল গান্ধীর পলিটিক্যাল মেন্টর, ওয়ান অফ দ্য। মানে গুজবে কান দিতে নেই, এটা খুব এরকম কোনো ব্যাপারই নয়। সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর একটা জিনিস আছে, শোনেন,
বিভিন্ন অন্য দলের কথাও আমাদের সাথে কোনো আলোচনা হলে অনেক কিছু ব্যাপার নিয়ে। তো একটা শোনার যদি কারোর মন থাকে এবং কান থাকে, তাহলে সেখানে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার তার জায়গা থাকে। এই যে সোনার কথা বললেন, বিহারের ভোটে আমরা দেখেছি আপনি, এম.এ. বেবি, ডি রাজা, রাহুল গান্ধী সকলে একসঙ্গে নেমেছিলেন। রাহুল গান্ধীকে বিহার ইলেকশনের সময় আপনি কতটা সিরিয়াস দেখলেন? এখন সেটা হচ্ছে যে আমার মনে হয় সিরিয়াসনেসের মাপকাঠিগুলো তো ধরুন আলাদা। এখন আপনি কোনো নির্বাচনে হয়তো কোনো প্রশ্নে সিরিয়াস, তারপর মাঝখানে দীর্ঘদিন হয়তো একটা গ্যাপ, তখন হয়তো অন্য কোনো রাজ্যে, সেগুলো নিয়ে থাকতে পারে। আমি এটাকে ঠিক সিরিয়াস নন সিরিয়াস এইভাবে দেখবো না। প্রত্যেকটা দলের নিজস্ব কিছু প্রায়োরিটি থাকে, হিসেব থাকে। যেমন ধরুন এই মুহূর্তে কেরালা আপনি দেখবেন যে সব থেকে বেশি কংগ্রেস মনোযোগ দিচ্ছে, রাহুল গান্ধী সেখানে মনোযোগ এবং দিচ্ছে। কেরলে গিয়ে রাহুল গান্ধী সিপিএম আর বিজেপির সেটিংও খুঁজে পাচ্ছে। আমি জানি না এখন সেটা, এই যে সেটিং তত্ত্বগুলো তো আমি তো কোনো সময় আমি কোথাও সেটিং তত্ত্ব বিশ্বাস করি না। তাহলে এইগুলো এই যে বি টিম, সি টিম, সেটিং, এগুলো একটা চর্চা চলে, ফলে একদিকে চললে আর অন্য জায়গায় যদি হবে, মানে সংক্রামক বলছে, মানে এটা হবে। কথাগুলো কেউ বললে পরে আবার তার পাল্টা জবাব কেউ দেবে, এগুলো দিয়ে তো একটা রাজনৈতিক জটিল চর্চা হয়, তা দিয়ে কোনো ঠিক সিরিয়াস রাজনৈতিক ব্যাখ্যাটা পাওয়া যায় না। আচ্ছা, এই যে বাংলাতে সিপিএম যখন তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং খুঁজে পায়, তারা বলে আপনারা সবসময়তে এই সেটিং তত্ত্বের বিরোধিতা করে এসেছেন। এই এত বিরোধিতার মধ্যে এই বছর তো আপনাদের একসঙ্গে একটা আসন সমঝোতা কি করে ব্যালেন্স করছেন? না, ব্যালেন্সটা হচ্ছে আমার মনে হয় যেটা পশ্চিমবাংলা মানুষ উপলব্ধি করছে যে বাংলায় বামপন্থীরা খুব দুর্বল হয়ে গেছে, অন্তত নির্বাচনের রাজনীতিতে, বিধানসভায়। তো এই যে দুর্বলতাটা, এটা বামপন্থীদের জন্য তো অবশ্যই একটা সমস্যা, কিন্তু এটা পশ্চিমবাংলার রাজনীতির জন্যেও। পশ্চিমবাংলা বিভিন্ন যে বিষয়গুলো আছে, যেভাবে এখন রাজনীতিতে আগে যেটা থাকতো পশ্চিমবাংলায় দলীয় মেরুকরণ, আমরা ছোটবেলা থেকে দেখেছি কংগ্রেস কমিউনিস্ট, ছোটবেলা থেকে। এখানে পশ্চিমবাংলা বিভিন্ন নিয়ে ওই ধরনের মেরুকরণ হয়, ফুটবলে গেলে পরে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। এবারে এই যে মেরুকরণটা এখন পশ্চিমবাংলায় এমন ভাবে একটা হিন্দু মুসলিম মেরুকরণ শুরু করে দেওয়া হয়েছে, সকলকে একটা দাগিয়ে দাও, এটা তো বাংলার সবকিছুকে খুব ক্ষতিগ্রস্ত করছে। তো এই একটা মেরুকরণের বিরুদ্ধে, সেখানে এটা শুধুমাত্র বিজেপি তৃণমূল বলে নয়, ব্যাপারটা চলে গেছে হিন্দু মুসলিম মেরুকরণের জায়গায়। এই জায়গায় বাংলার মাটির প্রশ্নগুলো, মানুষের প্রশ্নগুলো, চাকরির কথা, এখানে ন্যায়ের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, এই কথাগুলো আসবে কি করে যদি বামপন্থীরা দুর্বল হয়? তো আমার মনে হয় এটা কিন্তু একটা পরিস্থিতির দাবি যে পশ্চিমবাংলায় আবার বামপন্থীদেরকে শক্তিশালী হয়ে উঠতে হবে। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে সিপিএম এর সাথে অবশ্যই আমাদের বিরাট মত পার্থক্য আছে, অতীতও ছিল, এখনো আছে, বিভিন্ন প্রশ্ন নিয়ে আছে। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবাংলায় এখনো যে বামপন্থী গণভিত্তি, আমি যেটাকে বলবো সংগঠিত গণভিত্তি, তার একটা বড় গণভিত্তি সিপিএম এর সঙ্গে আছে। এবং বামপন্থী কর্মী বাহিনী, তাদের একটা আকাঙ্ক্ষা, এই সমস্ত বামপন্থী শক্তিগুলো যতটা সম্ভব একটা সহযোগিতা করে, পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে এই পরিস্থিতির মোকাবিলা করুক। বিভিন্ন আন্দোলনে যদি একটা সহযোগিতা বা ঐক্যের পরিস্থিতি গড়ে উঠতে পারে, তাহলে নির্বাচনটা তো একটা বড় আন্দোলন। তাহলে এই আন্দোলনটাই আমরা কেন ছেড়ে দেবো? আশা করি যে পশ্চিমবাংলায় একটা বৃহত্তর বাম ঐক্য সংগ্রামের ময়দানে, সমস্ত রকমের সংগ্রামের ময়দানে, নির্বাচনী বোঝাপড়ার ময়দানেও সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, বামফ্রন্টের সঙ্গে তো আইএসএফও আছে। এই আইএসএফ কে নিয়ে আপনাদের কি কোনো ছুটমার্গ আছে? আমি বলছি ছুটমার্গের এই কথাটা আমি ব্যবহার করব না। আইএসএফ একটা গতবারের নির্বাচনে দলটা উঠে গেল, এবং তার হয়তো মূল জায়গাটা যেখান থেকে উঠে এলো সেটা ওই ফুরফুরা শরীফ, তাদের যে একটা লোকজন সেটা ধরে। কিন্তু আমি দেখেছি গত 5 বছরে তারা একটা বিরোধী দলের ভূমিকা পালন করেছে। সংবিধানের প্রশ্ন, এসআইআর এর প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন নিয়ে তাদের একটা বক্তব্য আছে। তো ফলে পশ্চিমবাংলার রাজনীতিতে আইএসএফ একটা বিরোধী একটা দল, এবং তার সাথে ধরুন সিপিএম এর বোঝাপড়া হয়েছে মূলত, এবং বামফ্রন্টেরও একটা বোঝাপড়া আছে। হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের মন বোঝা, সেটা আমি তখনই বলেছি, আমি এটা আমার মাথায় ঢুকিনি।
আমার কাছে কথা বলেছেন তারপরে মোহাম্মদ সেলিমের সঙ্গে? না, আমার কোনো সরাসরি কথা হয়নি, আমাদের কমরেডরা কথা বলেছে। কি বলেছেন, মানে এই প্রশ্ন তুলেছিলেন? অবশ্যই অবশ্যই, আমরা খোলা মনে কথা বলি। আমরা আমাদের যেগুলো মনে হয়, যেগুলো অনভিপ্রেত, যেগুলো প্রয়োজন নেই, যেগুলো কিছু কাউন্টার প্রোডাক্টিভ, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই, এবং সেটা তো আমার মনে হয় সিপিএম এর ভেতরে, বামফ্রন্টের ভেতরে অনেকেই ব্যাপারগুলো বলেছে। যখন আপনারা এই প্রশ্ন তুললেন, যখন উত্তর পেলেন, সেই উত্তর আপনাদের স্যাটিসফাই করেছে? না, আমি উত্তর, এগুলো প্রশ্ন উত্তরের ব্যাপার নয়। আপনি আমার সাথে যেভাবে বলছেন, সেখানে আপনার প্রশ্নে আমি কতটা উত্তর দিচ্ছি, আপনি কতটা স্যাটিসফাই হচ্ছেন, না, এটা কথোপকথন। কথোপকথন, পলিটিক্সটাও তাই, একটা কনভারসেশন। তো সেখানে সব প্রশ্নের সব উত্তর সবার কাছে সবসময় গ্রহণযোগ্য মনে হবে না, কিন্তু প্রশ্নগুলো থাকে, সেগুলি আলোচনা দরকার। এই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট, কথোপকথনটা চলতে থাকবে। আমরা দেখেছি যে যখন মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন, যখন সিপিআইএম বিশেষত এটাকে অপটিক্স বলল, আপনি কিন্তু এটাকে সরাসরি সেই অপটিক্স এইভাবে দেখতে চাননি। এই যে মতবিরোধগুলো, আপনারা বলছেন যে বাংলায় বামপন্থার পুনরুত্থান দরকার, পুনর্জাগরণের কথা বলছেন, সেইখানে আপনার এই ধরনের ভিত্তি, এইগুলো একটুখানি মানে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে কি? হতেই পারে। সোশ্যাল মিডিয়াতে যারা ট্রোল করবে, তারা সঙ্গে সঙ্গে চটিচাটা বলবে, লিখবে, তাতে কিছু যায় আসে না। আমার মনে হয় বিভিন্ন বামপন্থী দল আছে, সব দল যদি একই হতো তাহলে সব একটাই তো দল থাকতো। আমরা এই কোনো ব্যাপারকেই, আমাদের যেটা পয়েন্ট অফ ডিপারচার, প্রস্থান বিন্দু, সেটা হচ্ছে বাংলা, এখানকার মানুষ, গণতন্ত্র, তাদের সংবিধান, তাদের ভোটের অধিকার। তাহলে সেখানে আমি যেভাবে লড়ছি বলছি এটাই খাঁটি, অন্য যে কেউ যেটা করছে সেটা মেকি, এটা করা মানে তো এই প্রশ্নটাকেই লঘু করে দেওয়া হয়, তাহলে ওই সমস্যাটাকেই লঘু করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন থাকবে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে মানুষের ভোটের অধিকার, সেটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কি মারাত্মক! আমি যে এখন বিহারে এসআইআর এলো, আমরা সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে চর্চা শুরু করেছি। আমি সবার আগে এখানে এসে একটা প্রেস কনফারেন্স করেছি, বিভিন্ন বামপন্থী দলগুলোকে নিয়ে আমরা একটা কনভেনশন করেছি, এবং সত্যি সত্যি আমরা তখনও এতটা ভাবিনি। এখানে যে এসআইআর এর ছবিটা দেখছি, এটা বিহারের থেকে অনেক মারাত্মক, ভয়াবহ। আমরা তখন বলেছিলাম যে এসআইআরটা আসলে চোর দরজা দিয়ে একটা ওই এনআরসি আনার চেষ্টা। এখন তো সেটা চোর দরজা নয়, খোলাখুলি। বিহার, আসামে এনআরসি করতে দীর্ঘ কয়েক বছর লেগেছে, সুপ্রিম কোর্টের সুপারভিশনে 2 রাউন্ডে এনআরসি হয়েছে, তাতে গিয়ে 20 লক্ষ লোক তারা এনআরসিতে আসতে পারেননি লিস্টে, এবং বিজেপি সেটাকে স্বীকার করে না, কারণ ওদের পছন্দ হয়নি এই 20 লক্ষের ব্যাপারটা। পশ্চিমবাংলায় এক ধাক্কায় একটা এসআইআর এর নাম করে 3 মাসের মধ্যে 60 লক্ষের উপর লোককে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হলো, তাকে ট্রাইব্যুনালের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি মারাত্মক ব্যাপার! তো ফলে আমি এই মারাত্মক প্রশ্ন নিয়ে এবারে বিভিন্ন লোকে বিভিন্নভাবে লড়বে, কেউ ধর্ণা দিচ্ছে, কেউ এখানে মামলা মিছিল করছে, কেউ পুষ্পতুল জ্বালাচ্ছে। আমি তো মানুষটাকে দেখছি যে ওই বঞ্চিত মানুষগুলো তারা লড়ছে, তারা লড়ুক, এবং এই প্রশ্নগুলো উঠুক। এটা গণতন্ত্রকে মানে গলা টিপে হত্যা করা হচ্ছে। তো এই জায়গাটা পশ্চিমবাংলায় শুধুমাত্র বসে বসে এখানে মানুষ এই হত্যাটা না দেখে, এই হত্যার বিরুদ্ধে একটা লড়াই, এটাও পশ্চিমবাংলা দেখুক, গোটা ভারতবর্ষ দেখুক যে বাংলা লড়ছে, বাংলা লড়বে। তো সেই জন্য আমি সেখানে, ওটা আমার কাছে কি অপটিক্স, এই লড়াইটা আসল, ওটা লড়াইটা নকল, এটা মন ভোলানো লড়াই, এটা অমুক, এটা তমুক, ওখানে যাই না। সেটা আমার কাছে খুব প্রয়োজনীয় প্রশ্ন নয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই এত বড় একটা সংকট, এত বড় একটা সমস্যা, সেটা নিয়ে যতটা লড়াই দরকার ততটা লড়াই আমরা এখনো লড়তে পারছি না, আরো লড়া দরকার। মানে আমরা বলতে কারা? এটা সবাই, বাংলার সবার কথাই বলছি, সবার কথা বলছি, যারাই এই এসআইআর এর এই ষড়যন্ত্রটাকে, এই সমস্যাটাকে বুঝতে পারছে, যারা এসআইআর চাইছেন, যারা চাইছেন যে এসআইআর এর মধ্যে দিয়ে গণতন্ত্রটা শেষ হয়ে যাক, তাদের কথা অবশ্যই বলছি না। কিন্তু যারা হয়তো প্রথমে না বুঝলেও অভিজ্ঞতার মধ্য দিয়ে এসআইআরটা কি এবং সেটা কি মারাত্মক ব্যাপার, তার মধ্যে দিয়ে কিভাবে একটা নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের অস্তিত্ব সেটা বিপন্ন হচ্ছে, এটা আমরা যারা বুঝতে পারছি, তাহলে শুধু বুঝলে তো হবে না, শুধু বোঝার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লড়তে হবে, যতটা সম্ভব সর্বশক্তি দিয়ে লড়তে হবে। মানে এই জায়গাটা এখনো হয়তো আরো অভিজ্ঞতা দরকার, আরো বেশি উপলব্ধি দরকার। সেই অভিজ্ঞতা এবং উপলব্ধির সাথে সাথে বাংলা অবশ্যই লড়বে। এসআইআর তো সবে শুরু হয়েছে, ওটা দেশ জুড়ে চলবে, এবং এটা ভারতবর্ষে কোটি কোটি মানুষকে, তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পর্যবসিত করা, একটা নাগরিককে তাকে ভারতবর্ষে শরণার্থী বানিয়ে দেওয়া, এটা তো মারাত্মক খেলা চলছে।
এর বিরুদ্ধে লড়াই চলবে। 2021-এ আপনারা এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের মধ্যে খুব দৃঢ়ভাবে ছিলেন। এই বছর নো ভোট টু বিজেপির সঙ্গে ভোট ফর লেফট এটাও আপনারা যুক্ত করেছেন। তখনও বলেছি আমরা নিজেরা, এটা আসলে কি লোকে ওই টুকরোটা দেখেছে শুধু নো ভোট টু বিজেপি। 2021-এ আমরা নিজেরা 12টা আসনে লড়েছি, নিজেদের জন্য ভোট চেয়েছি। 24টা আসন, যেটা বামফ্রন্টের 2016-এ যেটা আসন ছিল, সেই সমস্ত আসনে বামফ্রন্টের প্রার্থীদেরকে সমর্থন জানিয়েছি, তাদের হয়ে প্রচার করেছি। এর সাথে আমরা বলেছি যে বিজেপিকে একটি ভোটও নয়, পশ্চিমবাংলাটা যেন বিজেপির হাতে চলে না যায়। সে কথাটা আমরা এখনো বলবো। এই কথাটা আমি বলেছি, এই কথাটা কিন্তু পশ্চিমবাংলার জন্য নয়। আমি কেন বলবো বিজেপিকে মানুষকে ভোট দিতে? বিজেপি চাইছে ভোট, ছাড়া চাক, চাইতেই পারে, গণতন্ত্র আছে, মাল্টি পার্টি। আমরা মনে করি বিজেপির ভোট চাওয়ার অধিকার আছে। আমার তো এটা বলার অবশ্যই অধিকার আছে যে এরকম একটা বিপজ্জনক পার্টি, যে পার্টিটা গোটা দেশে আগুন লাগিয়ে দিচ্ছে, দেশটাকে নষ্ট করে দিচ্ছে, স্বাধীনতাটাকে বিক্রি করে দিচ্ছে, তো এমন একটা ভাঙন বিপর্যয় সৃষ্টিকারী পার্টি, সেই পার্টিটাকে কেন ভোট দেবে মানুষ? তো ফলে প্রশ্নটা ওখানে যে নো ভোট টু বিজেপিতে যাদের রাগ হচ্ছে তারা চাইছেন কি বিজেপিকে ভোট দিক? ভোট ফর বিজেপি, ভোট ফর বিজেপি বলার জন্য তো বিজেপি আছে, অন্যরা কেন সেটা বলতে যাবে? আর যে বিষয়টা আর একবার করে উঠে আসে, যে যেটা আপনার কথাতেও এলো আর কি, মমতা ব্যানার্জির প্রতি আপনার কি একটু সফট কর্নার আছে? আমার কোনো সফট কর্নারের প্রশ্নই না। এবার ধরুন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তো ফলে আমি বলছি মমতা ব্যানার্জিকে আমি এই মুহূর্তে শুধুমাত্র একটা দলের নেতা, একটা ব্যক্তি হিসেবে তো দেখবো না। পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অবিজেপি শাসিত রাজ্য। তাহলে কয়েকটা হাতে গোনা কয়েকটা রাজ্য বেঁচে আছে, যে রাজ্যগুলোতে এখনো বিজেপির সরাসরি ক্ষমতাটা নেই। তা আমার কাছে বিজেপির সরাসরি ক্ষমতা থাকা আর সরাসরি ক্ষমতা না থাকা, এই পার্থক্যটাকে আমি গুরুত্ব দিই। বিহারে এমনকি বিজেপি ক্ষমতায় থেকেও এতদিন পর্যন্ত সেখানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন। এবার হয়তো একটা বিজেপির সরাসরি মুখ্যমন্ত্রী হবে, এবং এই সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বিহারে আরো বেশি বিজেপির অত্যাচার, আক্রমণ এটা বাড়বে। তো ফলে পশ্চিমবাংলা, তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব, এই প্রত্যেকটা রাজ্যকে নিয়ে আমরা যেটা বলেছি, যেমন আমরা এই সমস্ত অবিজেপি শাসিত রাজ্য, সেই অবিজেপি শাসিত রাজ্যগুলোকে ভেঙে দেওয়ার জন্য বিজেপির যে চক্রান্ত, গভর্নরের মাধ্যমে, বিভিন্ন অতি কেন্দ্রীকরণের মাধ্যমে ফেডারালিজমকে নষ্ট করে দেওয়ার যে চেষ্টা, আমরা এটার বিরুদ্ধে। ফলে সেই জায়গা থেকে এটা কোনো সফট কর্নার নয় যে বিজেপি এবং অবিজেপি, আমি পার্থক্যটা করি। সেটা হেমন্ত সোরেন হলেও পার্থক্য করি, সেটা ভগবন্ত সিং মান হলেও পার্থক্য করি, সেটা অরবিন্দ কেজরিওয়াল হলেও পার্থক্য করি, সেটা বিজয়ন হলে পার্থক্য করি, স্ট্যালিন হলে পার্থক্য করি, রেবন্ত রেড্ডি বা সিদ্ধারামাইয়া হলে পার্থক্য করি। তাহলে মমতা ব্যানার্জির জন্য কেন পার্থক্যটা করি? এটুকুই আর কি। দিবাকর, রাষ্ট্রপতি ইস্যুতে ফের কেন্দ্র রাজ্য একটা সংঘাত, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো সময় পাওয়া যাচ্ছে না রাষ্ট্রপতির তরফে, কি বলবেন? মনে হয় আজকে তো বিজেপি মোদী সরকারের আসার পর থেকে রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই সমস্ত অফিসগুলো যেগুলো আগে বিতর্কের ঊর্ধ্বে থাকতো, সেগুলোকে বিজেপি একটা বিতর্কের মধ্যে টেনে আনছে। তো সেটা আমার মনে হয় ঠিক না। রাষ্ট্রপতির থেকেও আমার কাছে তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে রাজ্যপাল, যেভাবে রাজ্যপালদেরকে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতির কাছে সকলেরই যেতে পারা উচিত, রাষ্ট্রপতির কাছে বক্তব্য পৌঁছে দেওয়া উচিত। রাষ্ট্রপতি চিরকালই সরকারের কথাই বলেন, অভিভাষণগুলো সরকার লিখে দেয়, এটা আমরা জানি। কিন্তু তাহলেও দ্রৌপদী মুর্মুর কাছে এটা তো মানুষ আশা করবে, ধরুন মণিপুর জ্বলছে, সেটা নিয়ে রাষ্ট্রপতি কিছু বলবেন। একইভাবে দেশের সর্বত্র মানুষের সংকট সমস্যা নিয়ে রাষ্ট্রপতি কিছু বলবেন, এটা আশা থাকে। আমরা রাষ্ট্রপতি পদ এটাকে বিতর্কের ঊর্ধ্বে বাইরে রেখে চলা উচিত। আর রাজ্যপালটাকে যেভাবে একটা পুরো দলীয় কার্যালয়ে পরিণত করা হচ্ছে, এটা খুব চিন্তার ব্যাপার। ঠিক নির্বাচনের মুখে যেভাবে পশ্চিমবাংলায় রাজ্যপাল পাল্টে দেওয়া হলো, তামিলনাড়ুতে পাল্টে দেওয়া হলো, বিহারে পাল্টে দেওয়া হলো, এটা বেশ কিরকম একটা লাগছে যে এটা একটা সম্ভবত কোনো পরিকল্পনা আছে পেছনে। বারবার এসআইআর এর প্রসঙ্গ উঠে আসছে, মানে বলতে গেলে আপনি একেবারে সরাসরি ভিকটিম এখনো পর্যন্ত এসআইআর এর। বিহারে এতটা ডেক্লাইন হওয়া, এইটা কি শুধুই মাত্র এর জন্য এসআইআর দেয়? বিরাট বিরাট ফ্যাক্টর এসআইআর। আমি যে প্রথম কথা, ডিক্লাইনটা লোকে তো সিট দিয়ে দেখে, আমি বলছি যদি ভোট দিয়ে দেখি, আমরা 2020-তে 13 লক্ষ ভোট পেয়ে 12টা আসন জিতেছি বিহারে।
এবার 14.25 লক্ষ ভোট পেয়ে 2টো আসন জিতেছি, তাহলে আমার ভোটটা কমেনি, যেটা হয়েছে বিজেপির ভোটটা বেড়ে গেছে। তার মানে এসআইআর যেটা করছে সেটা হচ্ছে ভোট কাটছে, আবার অনেক ভোটার ঢুকাচ্ছে। এর মধ্যে যোগ এবং বিয়োগ দুটো অঙ্কই আছে। বিহারে যেটা হয়েছে যে বিয়োগের অঙ্ক, সেই বিয়োগের অঙ্কের সব থেকে বড় ভিকটিম হচ্ছে সাধারণভাবে গরিব মানুষ, সেখানকার মহিলা, সেখানকার পরিযায়ী শ্রমিক, সেখানকার মুসলিম জনগণ। আমরা তাদের পার্টি, আমাদের জোট তাদের জোট, আমরা স্বাভাবিকভাবে এই যে বিয়োগের অঙ্ক, সেই বিয়োগের অঙ্কের ভিকটিম আমরা। উল্টো দিকে যেটা যোগের অঙ্ক, যে 25 লক্ষ দুম করে হলো, 25 লক্ষ শুধু না, একদম ভোট আসার আগে 3 লক্ষ, আরো প্রায় 4 লক্ষ, এই যে যোগটা হচ্ছে, এই যোগটা কিন্তু বেশিরভাগটাই ভোটের সময় আরো বোঝা যাচ্ছে যে কোথা থেকে কার নাম যুক্ত হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে মূলত বিজেপিকে সুবিধা পাওয়ানোর জন্য যোগটা হচ্ছে। মানে তাহলে এইটার কমব্যাট কি করে করে? এটা কমব্যাট হতে পারে, একই হচ্ছে, হবে, কেরলেও হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে। লোকে ভেবে নিয়েছিল যে হয়তো যে রাজ্যে যে ক্ষমতায় আছে হয়তো সে বেশি খানিকটা সুযোগ পাবে, আমি জানি না সেটা। পশ্চিমবাংলাতে দেখে তো আমার সেটা মনে হয় না, যেখানে বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে। ধরুন, যে প্রথম এসআইআর এর ড্রাফট লিস্টটা এলো, তার যে ছবিটা ছিল সেখানে যে বিয়োগের অঙ্কটা ছিল, আর তারপরে এই যে এত লোককে হিয়ারিং এ ডেকে পাঠানো হলো এবং এত লোককে এখন আন্ডার অ্যাডজুডিকেশন বলা হচ্ছে, এই ছবিটা সম্পূর্ণ উল্টো। তাহলে যেখানে 2% ম্যাপিং ছিল মালদা জেলায়, সেই 2%-এর জায়গায় এখন সেখানে 54% হয়ে যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে সম্পূর্ণ একটা টার্গেট করে এগুলো করা হচ্ছে। এটা হবেই। এইভাবে যদি ভারতবর্ষে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে আর নিরপেক্ষতা বলে, বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। মানে তাহলে লড়তে হবে এটা কি? উপায়টা এটার মধ্যে দিয়ে লড়া। উপায়টা হচ্ছে এই আক্রমণের কোনো উপায় তো নেই। মনে হয় এই ধরনের একটা গণতন্ত্রের উপরে আঘাত এসছে, সংবিধানের উপরে আঘাত এসছে, সেই আঘাতটার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেই আঘাতটার বিরোধিতা করতে হচ্ছে। এটার কোনো আলাদা করে কোনো ম্যাজিক উপায় তো নেই যে এই আঘাতটা হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। তাহলে কি, আজকে ধরুন ইরানের উপরে আমেরিকা ইসরায়েল হামলা করে দিয়েছে, তাকে লড়তে হচ্ছে। এটার কোনো রকম একটা কোনো কাল্পনিক কোনো সমাধান তো হবে না। একইভাবে আমার মনে হয় নির্বাচন যেভাবে হচ্ছে এসআইআর এর মাধ্যমে, এবং বিহারে তো যেটা হলো যে একটা শক ছিল, হঠাৎ করে এসআইআর চলে। আমি যেটা বলেছি, তুমি এসআইআর এর ফলে যে সমস্যাটা হচ্ছে সেটা 3 রকমের। একটা তো যোগ বিয়োগের অঙ্কের একটা ইম্প্যাক্ট আছে। তারপরে যেটা হলো যে আমরা যখন এসআইআর নিয়ে পুরোপুরি বকডাউন হয়ে গেলাম, 24শে জুনের পর থেকে ধরে নিন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস আমরা পুরো এসআইআর নিয়েই ব্যস্ত, ভোট বাঁচানোর লড়াই লড়ছি। সরকার, বিজেপি, জেডিইউ, সরকারি দল কিন্তু এসআইআর নিয়ে কিছু ভাবছেই না, কারণ তারা জানে যে এসআইআরটা তাদের স্বার্থে হচ্ছে, সেখানে মেশিনারি করছে। তারা তখন কি করছে? তারা তখন 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি করছে, তারা তখন ওই মিড ডে মিলের ওয়ার্কারের পয়সাটাকে একটু বাড়াচ্ছে, তারা তখন ওই মহিলার কাছে 10,000 টাকা পৌঁছে তার কথা বলছে। তাহলে এই যে নিজের অ্যান্টি ইনকামবেন্সিটাকে কম করার জন্য, মানুষকে কিছু দিয়ে তার মুখ বন্ধ করানোর জন্য, সে যাতে ভয়ে ভক্তিতে আমাকে ভোটটা দেয়, সেই ভোটটাকে ব্যবস্থা করার জন্য তারা যখন ওটার দিকে নজর দিচ্ছে, আমরা তখন ভোট বাঁচানোর লড়াইতে আছি। তাহলে এটা একটা মিসম্যাচ হয়ে গেল। আর তৃতীয় যেটা হলো, যে মানুষটার ভোট চলে যাচ্ছে বিপন্ন, সে কিন্তু তার ভোট বাঁচানোর জন্য এই দুর্বল মানুষ, আক্রান্ত মানুষ, তাকে ম্যানিপুলেট করাটা সোজা, যে দেখো বেশি এদিক ওদিক করো না, সরকারের পক্ষে থাকো, সরকারকে ভোটটা দাও, আমাদের ভোটটা দাও, তাহলে তোমার ভোটটাকে আমরা বাঁচিয়ে রাখবো। তাহলে বিপন্ন মানুষ, এইটার কাউন্টার আপনারা গিয়ে বোঝাতে পারবেন মানুষকে? না, এটা কাউন্টার কি করে, অত ইজি নয়। আমরা অবশ্যই বুঝেছি, না বুঝিয়ে থাকলে 14 লক্ষ মানুষের ভোট কেন দিল? 14 লক্ষ মানুষের ভোটটা তো কমেনি। কিন্তু আমি বলছি, একটা রাজ্য জুড়ে একটা ফিয়ার সাইকোসিস যদি তৈরি হয়, একটা ভয়, একটা ভোট হারানোর, সবকিছু হারানোর একটা ভয়, সেই মানুষ তো একটা খড়কুটো আঁকড়ে ধরে। তাহলে এই জিনিসটা কিন্তু মানুষকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করার জন্য, এবং এই যে আমরা যে বলি ভারতবর্ষে এখন ভয়ের রাজত্ব চলছে, ঘৃণা, ভয়, বিদ্বেষ, তার একটা রাজত্ব চলছে, মিথ্যার রাজত্ব চলছে। তো মানুষকে কিন্তু এসআইআর এর মধ্য দিয়ে এই যে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, কখনো নোট বন্ধে বাতিলের লাইনে দাঁড় করিয়ে দেওয়া, কখনো গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দেওয়া সিলিন্ডার, কখনো অক্সিজেনের লাইনে দাঁড় করিয়ে দেওয়া, এই যে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই বিপন্ন, আক্রান্ত, ভীত, সন্ত্রস্ত মানুষগুলো
তার প্রতিক্রিয়াটা কি হবে, সে কি শুধু বিদ্রোহী করবে নাকি সে কোনো কোনো জায়গায় হয়তো সারেন্ডার করে বসবে, এই ব্যাপারটা কিন্তু নির্বাচনে এসআইআর এর বড় ইম্প্যাক্ট আছে। আরেকটা যেটা আপনার কথাতে উঠে যে ডোল পলিটিক্স, সে দুম করে একটা ইলেকশনের আগেই কিছু একটা দিয়ে দাও, তাতে সাধারণ মানুষের মাথাটা ঘুরে যায়। এতে তো মানে এটা তো সব জায়গাতেই, এই যে এখানেও তো যুবসাথী 1,500 টাকা ঠিক ভোটের আগে ঘোষণা করা হলো, ধর্ণামঞ্চ থেকে ঘোষণা করে টাকা দিয়ে দেওয়া হলো। সব জায়গায় আমি বলছি এইটার মানে এইটার কি আপনি কি বিরোধী? না, আমি এটার ওই অর্থে যদি বলি যে একদম এটা বন্ধ করে দাও, আমি বন্ধ করে দিতে বললেও বিভিন্ন রাজ্যে হচ্ছে, মানুষের একটা প্রয়োজন আছে। আমি যেটা মনে করি, এই যে টাকাটা মানুষ পাচ্ছে, এই টাকাটা হচ্ছে আমাদেরই টাকা। তাহলে যে অধিকারটা আমার পাওয়ার কথা, যে অধিকারের আমি অর্থে হকদার, দাবিদার, সেই অধিকারের একটা খুব ছোট্ট টুকরো আমি পাচ্ছি। তাহলে আমি এটাতে বিকিয়ে যাব না। এই আমাকে এই টাকাটা কেউ দিয়েছে বলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং কৃতজ্ঞতা স্বরূপ, আনুগত্য স্বরূপ বা বশ্যতা হিসেবে আমি ওকে ভোটটা দেব, আমি এটা করবো না। এইটা করতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি যেটা পাচ্ছি এটা একটা ওয়েলফেয়ার স্টেটে আমার পাওয়ার অধিকার, সেই অধিকারের একটা খুব ছোট্ট সামান্য অংশ আমি পাচ্ছি, আমি পুরোটা পাওয়ার জন্য লড়বো। আর আমার ভোটের যে স্বাতন্ত্র্য, আমার ভোটটা আমার ভোট, আমার বিবেচনার ভোট, আমার পছন্দ মতো আমি দেব, এই ভোটের স্বাধীনতাটা যেন আমার কাছে থাকে, এটা হচ্ছে আমার মনে হয় ব্যাপার। এবং সেইটার জন্য লড়তে হবে, কিন্তু এটা বলা সোজা, এটা করে উঠতে পারাটা কঠিন। মানুষ অনেক রকম ভাবে, যেটা বললাম এসআইআর এর ভয়, সে ভয়, একটা টাকা মানুষের কাছে যদি চাচ্ছে 2,000 টাকা, 5,000 টাকা, সে টাকাটার একটা দাম আছে, তাহলে সেটার একটা প্রভাব, এই প্রভাবগুলো আছে। এগুলো ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়াটাকে বিভিন্নভাবে বিকৃত করছে। নির্বাচন যেটাকে আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার, সেই ফ্রি অ্যান্ড ফেয়ারটা শুধুমাত্র ওই ভোটটা দিতে পারলাম কিনা, অর্থাৎ মানুষ একটা ফ্রিলি ভোটটা দিতে পারছে কিনা, ভাবতে পারছে কিনা, এটাও তো ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই সেদিক থেকে একটা প্রশ্ন যেখানেই হচ্ছে, এটা থাকবে। এই একই বিষয় তো কেরলের ক্ষেত্রেও খাটে। একই সমস্ত রাজ্যে, এগুলো তো কোথাও কোনো রাজ্যের ইউনিক স্কিম না, স্কিমগুলোর নাম আলাদা, কোথাও কোনো সাথী, কোথাও কোনো শ্রী, কোথাও কিছু আলাদা আলাদা নাম, হয়তো টাকাটা অ্যামাউন্টটা কোথাও 2,500, কোথাও 2,000, কোথাও 3,000, সামান্য অ্যামাউন্টে পার্থক্য আছে, নামগুলোতে কিছু পার্থক্য আছে, কিন্তু বাকিটা তো এখন ইউনিটি ইন ডাইভার্সিটি, ওটা ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা সব রাজ্যে এই ব্যাপারটাই এখন হচ্ছে। এবং এটা হচ্ছে এই যে নব উদারবাদী অর্থনীতি, সবকিছুকে প্রাইভেটাইজ করে দাও, মানুষকে বাস এইটুকু দিয়ে আটকে রেখে দাও, তাকে তার লেবার কোড দিয়ে তাকে তার চাকরিটা নিয়ে নাও, তার চাকরির নিরাপত্তাটা নিয়ে নাও, পাবলিক সেক্টর যে পাবলিক ফান্ডেড এডুকেশন, সেটাকে ওই ভিবিএস এর বিল এনে পুরো প্রাইভেটাইজ করে দাও, শিক্ষাটাকে আরো বেশি এক্সপেন্সিভ বানিয়ে দাও, কলেজগুলোকে বন্ধ করে দাও, স্কুলগুলোকে বন্ধ করে দাও, কিন্তু এইগুলো কিছু দিয়ে, এটা হচ্ছে গোটা দেশে, এটাই হচ্ছে এখন নীতিগত কাঠামো। এই নীতিগত কাঠামোটা সমস্ত রাজ্যে একইভাবে চলছে, এটাকে বদলানো খুব দরকার, এবং সেখানে মানুষের ওয়েলফেয়ার এবং মানুষের স্থায়ী অধিকার, সেই অধিকারের প্রশ্নটাকে সামনে আনা দরকার। মানে একেবারে সাধারণ, ধরুন যারা বামপন্থী কর্মী সমর্থক, যারা হয়তো এখনো ভাবে যে বাংলাতে কেন আসছে না, মানে কেন হচ্ছে না, শূন্য কেন, এই যে একের পর এক এসআইআর, এই যে তারপরে ভাতা এই রকম দেওয়া, মানে এইটার কমব্যাট করার কি তাহলে কোনো উপায় নেই? মানে অবশ্যই উপায় আছে, কোনো সহজ উপায় নেই, কোনো জাদু কোনো উপায় নেই, লড়তে হবে। যেমন ধরুন বাংলার পরিযায়ী শ্রমিক, তারা গোটা দেশ জুড়ে আক্রান্ত, এবং সেখানে তিনি যদি বাংলা সাথে সাথে তার ধর্মটা যদি ইসলাম হয়, তিনি যদি মুসলমান হন, তাহলে তিনি অত্যন্ত বেশি আক্রান্ত, বিপন্ন। এবং এই বিপন্নতা এমন জায়গায় চলে গেল, আমরা যেটা কেরালায় দেখলাম, ছত্তিশগড়ের একজন হিন্দি ভাষী হিন্দু শ্রমিক, যার নামের মধ্যে রাম আছে, রামনারায়ণ বাঘেল, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হত্যা করা। তারা বাঙালি হওয়ার দরকার নেই, বাংলা ভাষী হওয়ার দরকার নেই, মুসলিম হওয়ার দরকার নেই, একটা পরিযায়ী শ্রমিক হলেই হলো। তাহলে এই যে এত বড় একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে লড়তেই হবে। তো আমার মনে হয় এই সমস্ত মানুষের বিপন্নতার প্রশ্নে মানুষের সাথে লড়তে হবে, থাকতে হবে। ফলে এই ব্যাপারটা প্রায় বলতে গেলে পশ্চিমবাংলার নতুন করে করতে হবে। অর্থাৎ অতীত আমাদের গৌরবময় আছে, অতীতে এক সময় এখানে অনেক বড় বড় আন্দোলন হয়েছে, খাদ্য আন্দোলন হয়েছে, নকশালবাড়ি হয়েছে, তেভাগা হয়েছে, সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, কি
কি হয়নি, এমনকি নির্বাচনেও 34 বছর একটা সরকার থেকেছে, সবকিছু হয়েছে। ওই সব কিছু আছে, সেটা বিংশ শতাব্দী বা 21 শতকের প্রথম দশক পর্যন্ত একটা আমাদের কাছে ইতিহাস। এইটা দিয়েই আজকে হবে, এটা হবে না। আজকে নতুন করে হবে, নতুন প্রজন্ম, তারা ওই পুরনোটার যে অনেক সময় একটা হ্যাংওভার থাকে, একটা দম্ভ থাকে, একটা জমি টমি চলে গেছে, জমিদারি চলে গেছে, জমিদারি মেজাজটা রয়ে গেছে, ওটা দিয়ে হবে না। মানে আপনি বলছেন যে এখনো সেই 34-এর হ্যাংওভার থেকে গেছে না? থাকলে হবে না। ওই 34 নিয়ে গৌরব করতেই হবে। আমি ঠিক আছে, 34-এর মধ্যে অনেক কিছু কৃতিত্ব আছে, শুধু 34 বলে কেন, 34-এর আগেও যদি সেটা না, যদি তেভাগা না হতো তাহলে 34 আসতো, যদি খাদ্য আন্দোলন না হতো 34 আসতো, যদি নকশালবাড়ি না হতো তাহলে 34 আসতো না। ফলে সবকিছু নিয়ে আন্দোলন, কখনো যদি নির্বাচনে জিতে থাকে নির্বাচন, সব সাফল্য নিয়ে গৌরব বোধ করা, সেটা একটা জিনিস। কিন্তু আজকের লড়াইটাকে আজকে লড়তে হবে, এবং সেটার জন্য বিনম্রভাবে মানুষের কাছে গিয়ে, মানুষের কথা শুনে, মানুষের সমালোচনা শুনে এটা করতে হবে। আমার মনে একটা খুব কঠিন সময়, বাংলার বামপন্থীদের জন্য কোনো সহজ শব্দ নেই, কোনো সিলেবাস নেই, কোনো ছায়া প্রকাশনী দিয়ে হবে না। এই ছায়া প্রকাশনী দিয়ে এই পরীক্ষা পাশ করা যাবে না কোনোভাবে। একদম লড়ে, মাটির লড়াই লড়ে, মানুষের পাশে থেকে এই লড়াইটা লড়তে হবে, জিততে হবে। দিবঙ্কর বাবু বলছেন বামপন্থীদের কাছে কোনো ফুরসতের সময় নেই, ওই 34-এর হ্যাংওভার নিয়ে বসে থাকলেও হবে না, একমাত্র লড়াই পথ। ফলো করুন বর্তমান।